নমস্কার, আমরা এসেছি কলকাতা স্টেশনে। এই কলকাতা স্টেশন থেকে স্মল প্ল্যানেটের গন্তব্য অমরনাথ। তবে আমি এই ট্রিপে যাচ্ছি না, এই ট্রিপে যাচ্ছে শুভ। ও আমার সাথে ব্যাংকক পাতায়া গিয়েছিল। আর যাচ্ছে সুরজিৎ, ও আমার সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিল। ব্যাংকক, পাতায়া আর সিঙ্গাপুরের ভিডিও আমরা অলরেডি পোস্ট করেছি, আপনারা আমাদের চ্যানেলে দেখে নিতে পারবেন। আর দুজনেই মোটামুটি ওয়েল ট্রাভেলড আর প্যাশনেট ট্রাভেলার। কলকাতা থেকে ট্রেনে জম্মু তাওয়াই পৌঁছে ওদের গন্তব্য হবে অমরনাথ। আমরা জানি যে এই রাস্তা খুবই দুর্গম এবং খুবই কঠিন, তো আমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছি যে ওরা ভালোভাবে ঘুরে এবং সেফলি ফিরে আসুক আর আমাদের জন্য সুন্দর করে ভিডিও তুলে নিয়ে আসুক, যেটা আমরা ইউটিউবে পোস্ট দিতে পারবো। ভারতের কয়েকটি দুর্গম যাত্রার মধ্যে অমরনাথ অন্যতম। এই যাত্রা খুব কঠিন মনে করা হয়, তাই আজকে এই অমরনাথ যাত্রা নিয়ে সমস্ত রকম তথ্য ও কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমরা জানি অমরনাথ যাত্রা জুলাই মাস থেকে শুরু হয়, কিন্তু এর রেজিস্ট্রেশন অনেক আগে থেকে চালু হয়ে যায়। তাই আমরা 2 মাস আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম। আর এই রেজিস্ট্রেশন সম্পর্কিত সমস্ত তথ্য অমরনাথ শ্রাইন বোর্ডের ওয়েবসাইট থেকেই পেয়ে গিয়েছিলাম। রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার মেডিকেল হসপিটাল থেকে আমরা পুরো হেলথ চেক আপ করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিয়েছিলাম। তারপর ফিটনেস সার্টিফিকেট অনলাইনে আপলোড করে আমরা আমাদের যাত্রার পারমিট নিয়েছিলাম। আমরা এখন আছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনে সময় লাগবে 45 ঘন্টা। এই ট্রেন ছাড়া আরো 2টি ট্রেন আছে, শিয়ালদায় জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস আর একটি হিমগিরি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়াই স্টেশন। দীর্ঘ 50 ঘন্টা সফর করে আমরা নেমেছি জম্মু স্টেশনে। আমাদের ট্রেন 5 ঘন্টা লেট ছিল। জম্মু তাওয়াই স্টেশনে নেমে প্রথমে আমাদের যেটা করতে হলো সেটা RFID কার্ড। এই RFID কার্ড ছাড়া অমরনাথ যাত্রা সম্ভব নয়। জম্মু তাওয়াই স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে ক্যাম্প করা আছে। এখানে অরিজিনাল আধার কার্ড ও ফিটনেস সার্টিফিকেট দেখিয়ে ওরা বায়োমেট্রিক করিয়ে RFID কার্ড আপনার হাতে দিয়ে দেবে। এখানে ভিড় কম থাকে, তাই আপনারা চেষ্টা করবেন এখান থেকে RFID কার্ড করিয়ে নিতে। এই কার্ড সর্বদা আপনাদের গলায় ঝুলিয়ে রাখতে হবে। আর এরপরে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব, সেটা হলো সিম কার্ড। কাশ্মীরে কোনো রকম অন্য রাজ্যের প্রিপেড সিম কার্ড চলবে না। এখানে এসে পোস্টপেড সিম কার্ড নিতে হবে। এখানে জিও অথবা এয়ারটেলের সিম কার্ড পেয়ে যাবেন। আমরা নিয়েছিলাম এয়ারটেলের সিম কার্ড 400 টাকার বিনিময়। 1.5 GB ডেটা আর আনলিমিটেড কল 15 দিনের জন্য। আমার পিছু টপ থেকে শেষনাগ পর্যন্ত কোনো নেটওয়ার্ক ছিল না, তাই আমি সাজেস্ট করব জিও সিম নিতে। পুরো যাত্রা জুড়ে ভালো নেটওয়ার্ক পেয়ে যাবেন। অমরনাথ যাত্রার জন্য আপনাকে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করতে হবে। ভগবতীনগর থেকে 2টো রাস্তা চলে গেছে। একটা হলো চন্দনবাড়ি হয়ে অমরনাথ, আর একটা হলো বালতাল ডোমেল হয়ে অমরনাথ যাত্রা। আমরা এখন যাব চন্দনবাড়ি হয়ে। পাহেলগাম হলো অমরনাথ যাত্রার প্রবেশদ্বার। জম্মু তাওয়াই থেকে পাহেলগামের দূরত্ব 244 কিলোমিটার।
জম্মু থেকে পেহেলগাম বাসে ভাড়া পড়বে 840 টাকা। আপনি যদি শেয়ার ট্যাক্সিতে যান তাহলে ভাড়া পড়বে 1200 টাকার মতো। পেহেলগাম এসে নোয়ান বেস ক্যাম্প চেক ইন করার পর প্রথম কাজ হবে টেন্ট বুক করা। এখানে টেন্ট মাথাপিছু ভাড়া 300 টাকা। আপনারা চাইলে বেড ভাড়া নিতে পারেন, তাহলে দিতে হবে 400 টাকা। আর এখানে প্রচুর ভান্ডারা পেয়ে যাবেন, তার জন্য কোনো টাকা লাগবে না। আপনারা যারা পরের দিন অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হবেন, এখান থেকে ঘোড়া, ডুলি, পিট্টু করে নিতে পারেন। চন্দনবাড়ি থেকে অমরনাথ গুহা ঘোড়া পড়বে 4000 টাকা, ডুলি করে যেতে চাইলে পড়বে 17000 টাকা, আর পিট্টু পড়বে 7000 টাকা। আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল পেহেলগাম থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। পেহেলগাম থেকে আপনারা গাড়ি করে চন্দনবাড়ি চেকপোস্ট পর্যন্ত পৌঁছে যাবেন। চন্দনবাড়ির চেকপোস্ট থেকে আপনাদের অমরনাথ যাত্রা শুরু হবে। আমরা এখন আছি চন্দনবাড়ি চেকপোস্টে। এখান থেকে সব চেক করিয়ে নিয়ে আপনাদের যেতে হবে। এই যাত্রা করার সময় আপনাদের কাছে রাখতে হবে জলের বোতল, কিছু ড্রাই ফ্রুট, ডার্ক চকলেট। এগুলো রাস্তায় খুব কাজে দেবে। চন্দনবাড়ি চেকপোস্ট থেকে আপনাকে 34 কিলোমিটার হেঁটে বাবা অমরনাথের গুহাতে পৌঁছতে হবে। সব অমরনাথ যাত্রীদের জেনে রাখা ভালো, এই চন্দনবাড়ি চেকপোস্ট থেকে 1 থেকে 1.5 কিলোমিটার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা সমতল রাস্তা। এই রাস্তায় কোনো চড়াই উতরাই নেই। 1 থেকে 1.5 কিলোমিটার সমতল রাস্তা পার করার পর তারপর থেকে শুরু হবে চড়াই, অর্থাৎ এই চড়াই রাস্তাই আপনাকে নিয়ে যাবে পিছু টপের দিকে। এখানকার দৃশ্য খুব সুন্দর। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আপনারা দেখছেন এখান থেকে পিছু টপের খাড়াই শুরু হয়ে গেছে। কিছুটা দূরে আসার পর একটু শ্বাস প্রশ্বাস নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা বাবার নাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সব জায়গায় ঘোড়া আর পিট্টু পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা এনাদের সাহায্য নিয়ে এগিয়ে যেতে পারেন। এখন আমাদের এই রাস্তার ধরে ওপরের দিকে যেতে হবে। ওই ওপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ওটা পিছু টপ। দেখতে দেখতে আমরা অনেক উঁচুতে চলে এসেছি। আপনি যখন 3-4 কিলোমিটার ওপরে পিছু টপে এসে পৌঁছবেন তখন মনে হবে আপনি স্বর্গতে এসে পৌঁছেছেন। তবে স্বর্গের এই মনোরম দৃশ্য উপলব্ধি করতে করতে আপনাকে এটা ভুললে চলবে না যে পিছু টপে আসলে পরে আপনার অক্সিজেন মাত্রা কম হতে থাকবে। সঙ্গে যদি কোটফুট থাকে ভালো।
পিছু টপে এসে আপনারা বিশ্রাম করতে পারেন। এখানে লঙ্গর আছে, আপনি চাইলে এখানে খেতে পারবেন। যেহেতু এখানে ওয়েদার খুব চেঞ্জ হয়, তাই আপনাদের এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। পিছু টপের পর নেক্সট যে পয়েন্ট আছে সেটা হলো যোজিবল। এটা পিছু টপ থেকে 4 কিলোমিটার পরে আসবে। আপনাদের আর কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে ব্যাগ নিয়ে যাত্রা করবেন সেটা যেন হালকা হয়। যত ব্যাগ হালকা হবে তত যাত্রা করতে সুবিধা হবে। যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই নিয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন ভালো ধরনের জুতো ব্যবহার করতে। পুরো অমরনাথ জুড়ে কাঁচা রাস্তা পাবেন। যখন বৃষ্টি হবে পুরো রাস্তা কাদা কাদা হয়ে যাবে। রাস্তা খুবই খারাপ, তাই ওয়াটারপ্রুফ জুতো হলে ভালো হয়। এছাড়া সঙ্গে রাখবেন গরম জামা কাপড়, ছাতা ও টর্চ। পিছু টপ থেকে 4 কিলোমিটার পর আমরা এখন আছি যোজিবল। এখানে সব রকম ব্যবস্থা আছে। আপনি চাইলে কিছু সময় এখানে বিশ্রাম করে নিতে পারবেন। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে। প্রশাসনের দ্বারা খুব পরিষ্কার রাখা হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো মেডিসিন। পুরো রাস্তা জুড়ে মেডিকেল ক্যাম্প আছে, তবুও প্রয়োজনীয় মেডিসিন সঙ্গে রাখবেন। এই যাত্রা করার সময় কোনো এটিএম এর সুবিধা পাবেন না, তাই যতটা সম্ভব ক্যাশ সঙ্গে রাখবেন। যোজিবল থেকে নাগাকোটি হয়ে আমরা এসে পৌঁছেছি শেষনাগে। এই শেষনাগ লেকে একটি গল্প আছে, যেটা হলো এই শেষনাগ লেকে ভগবান মহাদেব তার সাপকে রেখেছিলেন, তাই এই লেকের নাম শেষনাগ। আপনারা যখন কষ্ট করে এই লেকের সামনে এসে পৌঁছবেন তখন মুহূর্তের মধ্যে সব কষ্ট দূর হয়ে যাবে। চলুন এখন আমরা শেষনাগ লেকের কিছু সুন্দর ভিউ দেখি। ওই যে দূরে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, আমাদেরকে ওইখানে যেতে হবে শেষনাগের বেস ক্যাম্পে। এখানে এসেই যেটা প্রথমে করতে হবে সেটা হলো টেন্ট বুক করা। যত উপরে আসবেন টেন্ট ভাড়া তত বাড়তে থাকবে। আমাদের এখানে টেন্ট ভাড়া পড়েছিল 400 টাকা। গত দুদিন ধরে এখানে আটকে আছি,
খুব বৃষ্টি আর খারাপ ওয়েদারের জন্য যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। সব অমরনাথ যাত্রীদের কাছে এটা জেনে রাখা ভালো, শেষনাগ চেকপোস্টে দুপুর 2টোর মধ্যে আসতে হবে। 2টোর পর আসলে আপনাদের আর নেক্সট পয়েন্টে যেতে দেওয়া হবে না। তবে আমি সাজেস্ট করব শেষনাগে এসে একদিন থাকার জন্য। গত 2 দিন এখানে আটকে আছি, দেখছেন অনেকে ফিরে যাচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো একটা টেন্টে 10 জনের বেশি থাকতে পারবেন না, কিন্তু চার্জিং পয়েন্ট খুব সীমিত, তাই আপনারা সঙ্গে করে অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। এখানে একটা কথা জানিয়ে রাখা ভালো, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে প্রশাসনের তরফ থেকে যেমন মেডিকেলের সুবিধা আছে, তেমনি গুরুতর সমস্যা হলে হেলিকপ্টারে করে অন্যত্র নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। তার জন্য কোনো টাকা লাগবে না। এখন দুপুর 1টা। দীর্ঘ 3 দিন যাত্রা বন্ধ থাকার পর আজ যাত্রা খোলা হয়েছে। আমরা এখন যাব মহাগানের স্টপ। আপনারা যখন পবিত্র গুহায় যাবেন তখন দেখতে পাবেন 2টো সাদা পায়রা। এর গল্প আছে, এটা হলো পুরাণ মতে ভগবান শিব পার্বতীকে অমর গুহার ভেতরে অমর কথা শুনিয়েছিল। কথা অনুসারে পহেলগামের রাস্তা ধরে শিব পার্বতী অমরনাথ গুহাতে গিয়েছিলেন। ভগবান শিব এই অমর কথা শুধু মাত্র পার্বতীকে শোনাতে চেয়েছিলেন, কারণ এই কথা অন্য কেউ শুনে নিলে সে অমর হয়ে যেতে পারে। তার জন্য প্রথমে নিজের নন্দীকে পহেলগামে আর মাথার চাঁদকে চন্দন বাড়িতে আলাদা করে রেখে এসেছিলেন। পিছু টপে এসে পিছু নামক পোকাকে আর শেষনাগে নিজের গলায় সাপকে রেখে দিয়েছিলেন। শেষনাগের পরবর্তী পয়েন্টে যেটা গণেশ টপ, সেটা শিব তার সন্তান গণেশকে রেখেছিলেন। জীবনদায়িনী পঞ্চতত্ত্বকে পঞ্চতারিণীতে ত্যাগ করে শিব পার্বতীকে নিয়ে অমরনাথ গুহাতে প্রবেশ করেছিলেন। এরপর শিব পার্বতীকে অমর কথা শোনাতে থাকে, কিন্তু পার্বতী এই অমর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, কিন্তু শিব বুঝতে পারেননি। উনি অমর কথা শোনাতেই থাকেন। এই সময় 2টি পায়রা অমর কথা শুনেছিল আর মাঝে মাঝে গোঁ গোঁ করে আওয়াজ করতে থাকে। শিব ভাবলেন পার্বতী অমর কথা শুনছেন আর মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন। এইভাবে 2টো পায়রা অমর কথা শুনে নিয়েছিল। অমর কথা শেষ হওয়ার পর ভগবান শিবের নজর পার্বতীর দিকে পড়ে। উনি দেখলেন যে পার্বতী ঘুমিয়ে আছেন। তারপর মহাদেবের দৃষ্টি এই 2টো পায়রার ওপর পড়ে। তখন এই 2টো পায়রাকে দেখে খুব রেগে যান এবং মারতে যান। তখন পায়রা 2টো বলে, ভগবান, আমরা আপনার মুখ থেকে অমর কথা শুনেছি, আপনি যদি আমাদের মেরে দেন তাহলে আপনার এই অমর কথা মিথ্যে হয়ে যাবে। তখন ভগবান শিব এই 2টো পায়রাকে জীবন্ত অবস্থায় ছেড়ে দিয়েছিলেন আর আশীর্বাদ করেছিলেন, তোমাদের এই আস্তানা শিব পার্বতীর প্রতীক চিহ্ন হিসেবে বিরাজ করবে। এইভাবে এই গুহা অমর কথার সাক্ষী হয়ে যায়
আর এই গুহার অমরনাথ হিসেবে পরিচিত হয়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এখানে অক্সিজেনের মাত্রা এত কম আর খাবারের কোনো ব্যবস্থা নেই। তাহলে কি করে পায়রাগুলো বেঁচে থাকে? এইখানে পায়রা ছাড়া আর কোনো জীবজন্তু থাকে না। তাই আজও যারা অমরনাথ দর্শন করতে আসেন তারা এই পায়রাগুলোকে দেখতে চান। আমরা এখন আছি মহাগণেশ টপ। আপনারা দেখছেন যেদিকে দু চোখ যায় শুধু বরফ আর বরফ। গত দুদিন খুব তুষারপাত হয়েছে। এই জায়গাটা হলো অমরনাথের সবচেয়ে উঁচু টপ। এখানকার উচ্চতা সি লেভেল থেকে প্রায় 15,000 ফুট। তাই অক্সিজেন এখানে খুবই কম। এখানে অক্সিজেন ক্যাম্প করা আছে, যাদের দরকার পড়বে এখান থেকে অক্সিজেন নিতে পারবেন। এখানে আসলে খুব সাবধানে হাঁটতে হবে। অত্যাধিক বরফ জমার কারণে রাস্তা খুব পিচ্ছিল। এরপর আরো একটা কথা বলতে চাই, যাদের কথা না বললে অবিচার করা হবে। তারা হলো ইন্ডিয়ান আর্মি। পুরো যাত্রা জুড়ে এনারা আমাদের সেবায় সদা তৎপর হয়েছিলেন। এনারা আছেন বলেই আমরা অমরনাথ যাত্রা করতে পারছি সুস্থভাবে। স্যালুট জানাই ইন্ডিয়ান আর্মিদের। গণেশ টপ থেকে আমরা এসে পৌঁছেছি পৌষ পাথরি। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পৌষ পাথরি ভান্ডার। হরেক রকম খাবার নিয়ে হাজির থাকেন এনারা। কি নেই, এখানে যা চাইবেন সব রকম খাবার পাবেন। এই অমরনাথ যাত্রাকালে অনেক রকম ভান্ডারা পাবেন, কিন্তু এই পৌষ পাথরি ভান্ডারা সব থেকে টপে থাকে। সচরাচর আমাদের সমতলে যেসব খাবার অনেক কষ্ট করে খুঁজে বের করতে হয়, আপনি সব খাবার এখানে হাতের নাগালে অনায়াসে পেয়ে যাবেন এবং গুণগত মান খুবই ভালো। মনে হবে আপনি কোনো 5 স্টার হোটেলে খেতে এসেছেন। আমরা এই পৌষ পাথরি ভান্ডারা থেকে কিছু খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম পঞ্চতারণী উদ্দেশ্যে। পৌষ পাথরি থেকে পঞ্চতারণীর দূরত্ব 6 কিলোমিটার। যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, তাই আজকের রাত্রে আমরা পঞ্চতারণীতে থাকব। আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চতারণী থেকে পবিত্র গুহার দিকে বেরিয়ে পড়তে পারেন, কারণ আগে গুহার পাশে থাকার ব্যবস্থা ছিল, কিন্তু 2022 সাল থেকে মেঘ ভাঙা বৃষ্টির পর 30-40 জন যাত্রী মারা যান। তাই এখন আর গুহার সামনে থাকতে দেওয়া হয় না। আপনাদের দর্শন করার পর হয় বালতাল দিয়ে নিচে নেমে আসতে হবে, না হয় পঞ্চতারিণীতে ফিরে আসতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পঞ্চতারিণী পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস আছে। যদি যে সমস্ত যাত্রী হেলিকপ্টারে করে আসবেন তারা কিন্তু এই পঞ্চতারণী অবধি আসতে হবে। এখান থেকে পায়ে হেঁটে না হয় ঘোড়া করে যেতে হবে। কাল রাতে পঞ্চতারণীতে নাইট স্টে করে আজ সকালে বেরিয়ে পড়েছি। আপনারা দেখছেন এই সঙ্গম। নিচ থেকে যারা আসছেন ওটা বালতালের রাস্তা। যারা ঘোড়ায় করে আসবেন তাদের এখানে নামিয়ে দেবে। এখান থেকে গুহার প্রথম দর্শন পাওয়া গেল। দীর্ঘ 3 দিন যাত্রার পর অবশেষে এসে পৌঁছেছি পবিত্র গুহাতে। দর্শনের পর একটা অসাধারণ অনুভূতি নিয়ে ফিরে যাচ্ছি, যেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। তবে গত কয়েকদিনের কঠিন, দুর্গম এবং বিপদসংকুল যাত্রার ক্লান্তি যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। এখানে 150 টাকা দিয়ে গরম জলে স্নান করে এইমাত্র দর্শন করে এলাম।
এখানে শুধু আপনাদের ভিডিওটাই দেখাতে পারলাম, তবে এই অনুভূতি স্পর্শে পেতে গেলে আপনাদের এখানে আসতে হবে। তার আগে আপনাদের একটা অনুরোধ করব, যদি এই ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন।